আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। এবার বিস্তারিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষের অবসানে দুটি দেশই তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সোমবার এ ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, দুই দেশের এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হবে 28 জুলাই গ্রিনিচ মান সময় বিকেল 5টা থেকে। মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট। আশা করা হচ্ছে এই যুদ্ধবিরতি অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। উভয় দেশের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র ও চীন। দীর্ঘ আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। ইইউর পণ্যে 15% নির্ধারণ করা হয়েছে মার্কিন শুল্ক হার। ইউরোপীয় কমিশনের প্রধানের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন ট্রাম্প। উভয় পক্ষই এই চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করলেও ইউরোপের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশ্লেষকদের। কয়েক মাসব্যাপী অচল অবস্থার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে বিশ্বের দুই প্রধান অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এতে ইউরোপের সাথে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ালো ওয়াশিংটন। স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভনের আলোচনার পর এই চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইইউর পণ্যের উপর যুক্তরাষ্ট্র 15% শুল্ক আরোপ করবে, যা ট্রাম্পের পূর্বের 30% হুমকির অর্ধেক। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এই চুক্তিকে স্থিতিশীলতা আনার একটি বড় সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। This 15% is a clear ceiling. প্রেসিডেন্ট ট্রাম্পও ঘোষণা করেছেন যে 27 সদস্যের এই ব্লক যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য নির্দিষ্ট কিছু পণ্যে শূন্য শুল্কে তাদের বাজার উন্মুক্ত করবে। এই চুক্তিকে এই যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। আজ আমরা চুক্তি করলাম, এটা খুব ভালো হলো। কোনো ধরনের খেলা না খেলে একটা সমঝোতায় পৌঁছাতে পারা দারুণ ব্যাপার। তবে এই চুক্তি ইউরোপের জন্য স্বস্তি বয়ে আনবে না বলে হুঁশিয়ারি করেছেন বিশ্লেষকরা। দেখুন, চুক্তি হয়েছে ঠিক, তবে ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য ছাড়া। এটি ইউরোপের জন্য হুমকি। এতে যুক্তরাষ্ট্র লাভবান হবে, ইউরোপ নয়। যুক্তরাষ্ট্র বলছে 1 আগস্টের পর আর কোনো শুল্ক নিয়ে সময়সীমা থাকবে না। যারা আলোচনায় ব্যর্থ হবে তাদের জন্য শুল্ক কার্যকর হবে। মাসুদ রানা, নিউজ 24। অবরুদ্ধ গাজায় পৌঁছাতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণ সহায়তা। বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। এতে প্রাণ ঝরেছে 43 ফিলিস্তিনির। এদিকে গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ত্রাণ সহায়তার জন্য ইসরায়েল 10 ঘন্টার জন্য সামরিক অভিযান বন্ধ ঘোষণার পর জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্য সামগ্রী ফেলতে শুরু করেছে। একদিনে 25 টন খাবার এবং মানবিক পণ্য ফেলেছে দেশ দুটি। এদিকে সীমান্ত দিয়ে ঢুকতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের ত্রাণ সহায়তা। রোববার কয়েকটি এলাকায় পৌঁছায় মিশরের ত্রাণের বহর। তবে বিমান থেকে ফেলা ইসরায়েলের ত্রাণের প্যাকেটে হতাহত হচ্ছেন অনেক গাজাবাসী। জাতিসংঘের তথ্য বলছে, গাজায় 3 ভাগের 1 ভাগ মানুষ দিনের পর দিন না খেয়ে রয়েছেন। অনাহারে মৃত্যুর ঝুঁকিতে 1 লাখের বেশি শিশু। এমন অবস্থায় এই সহায়তা খুব কম বলেই মনে করছে সংস্থাটি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে এবার ট্রাম্প জানালেন, গাজা নিয়ে সিদ্ধান্ত ইসরায়েলকে নিতে হবে। হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের ফেরত দিতে হামাস গড়িমসি করছে। এবার ইসরায়েলকে এর সমাধান করতে হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন, হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জন হবে ইসরায়েলের মূল লক্ষ্য। আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের সমস্ত যুদ্ধে লক্ষ্য অর্জন করি। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। আমরা হামাসকে নির্মূল করব।
এদিকে হামাস বলছে যতক্ষণ না গাজায় খাদ্য সংকট কাটবে ততক্ষণ ইসরায়েলের সাথে আলোচনা চালিয়ে যাওয়া হবে অর্থহীন। মাসুদ রানা, নিউজ 24। তীব্র দাবদাহের মধ্যে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে দক্ষিণ পূর্ব ইউরোপের নানা প্রান্তে। গ্রিস ও কোসোভোর পর জ্বলছে তুরস্ক, কানাডা। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, পাওয়া যাচ্ছে হতাহতের খবর। এদিকে কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায়। ঘণ্টা নয় কয়েক মিনিটে পুড়ছে একের পর এক বনভূমি। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার গ্রামগুলো পুড়ে হয়েছে কয়লা, ঘর ছাড়া কয়েক হাজার বাসিন্দা। চলতি মৌসুমের তৃতীয় তাপপ্রবাহের মধ্যে আবারও দাবানলে আক্রান্ত গ্রিস। রাজধানী অ্যাথেন্স থেকে কয়েক কিলোমিটার দূরে দাবানল শঙ্কায় ফেলেছে স্থানীয়দের। একই পরিস্থিতি ইউরোপের বলকান অঞ্চলের রাষ্ট্র কোসোভো। চলতি মাসের শুরু থেকে একের পর এক দাবানলের আগুনে পুড়ছে দক্ষিণ পূর্ব ইউরোপ ঘেঁষা দেশ তুরস্ক। তাপমাত্রা ছাড়িয়ে গেছে 50 ডিগ্রি সেলসিয়াস। দাবানলে পুড়ছে কানাডা। এরই মধ্যে দাবানলের কারণে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। কানাডার এই দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। মাসুদ রানা, নিউজ 24। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন সরকারের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদীয় নির্বাচন। আগামী 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। 210 আসনের এই সংসদের 1/3 সরাসরি নিয়োগ দেবেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি আসনগুলো নির্বাচনের মাধ্যমে পূরণ করা হবে। গেল ডিসেম্বরে বিদ্রোহীদের এক অভিযানে সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়। এরপর দেশটির নতুন সরকারের অধীনে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। থাইল্যান্ডের ব্যাংককের বাজারে গুলি চালিয়ে 6 জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। সোমবার সকালে ব্যাংককের ওর্তকর মার্কেটে গুলি চালায় এক সশস্ত্র ব্যক্তি। নিহতদের মধ্যে আছেন 4 নিরাপত্তা কর্মী ও এক নারী। বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে হামলাকারী ঘটনাস্থলেই পরে আত্মহত্যা করে। হামলার এখনো স্পষ্ট কোনো কারণ জানা যায়নি, তবে তদন্ত চলছে। প্রবাসী থেকেও শেকড়ের টানে আবেগে ভেসেছেন বাংলাদেশিরা। আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসীদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেশীয় মৌসুমি ফল উৎসব। নানা স্বাদের দেশীয় ফল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে এটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দুবাইয়ের বিখ্যাত ইনডোর মুসাল্লা স্টেডিয়ামে রঙিন সাজে অনুষ্ঠিত হলো বাংলাদেশি মৌসুমী ফল উৎসব। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রবাসে দেশীয় ফলকে ঘিরে প্রথম এত বড় পরিসরের আয়োজন। প্রদর্শনীতে প্রায় 50-এরও বেশি প্রজাতির দেশীয় ফল, সেই সঙ্গে নানা আকারে ফলের ঝুড়ি, ফল অলঙ্করণ এবং হস্তশিল্প। দেশের বাইরেও এমন উৎসবে দেশি ফলের স্বাদ নিতে পেরে অভিভূত প্রবাসীরা। যে মেলা, এই প্রবাসের মাটিতে আমি আজকে এসে অত্যন্ত অভিভূত হয়েছি। দেশীয় ফলের পাশাপাশি শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের ফলের ঝুড়ি সাজানো আর অলঙ্করণ ছিল এই উৎসবের বিশেষ আকর্ষণ। বাংলাদেশে এরকম অনেক জায়গায় গেছিলাম, বাট এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে বিকজ এটা দেশের বাইরে ফার্স্ট টাইম একটা ফুড ফেস্টিভ্যালে আসছি। আসলে আমাদের প্রজন্মকে যদি আমরা উদ্বুদ্ধ না করতে পারি, এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। ফল উৎসবের আহ্বায়ক ও বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের UAE এর সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান সহ আরো অনেকে। ফ্রুট এবং ভেজিটেবল যে উৎপাদন, সেগুলা সারা বিশ্বের মধ্যে আমরা আমদানি রপ্তানি বাড়ানোর জন্য এই আয়োজনটা করেছি। এখানে ব্র্যান্ডিং হচ্ছে, পাশাপাশি আমাদের সংস্কৃতি, এই আমাদের যে ফলমূল খাবার অভ্যাস, এগুলো কিন্তু সংস্কৃতির অংশ। দেশ থেকে হাজারো মাইল দূরে থেকেও প্রবাসীরা যেভাবে বাংলাদেশকে বুকে ধারণ করেন, এই আয়োজন তারই প্রতিচ্ছবি।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।